আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। সুপার স্পেশাল এসএসসি স্পেশাল প্রস্তুতি ক্লাসে আজকে আমরা বায়োলজির স্পেশাল ক্লাস নিয়ে উপস্থিত। আমরা সাধারণত সৃজনশীল প্রিপারেশনের জন্য সারা বছর দৌড়াদৌড়ি করি, কিন্তু আমাদের যে এমসিকিউ যে অংশটা আছে বহু নির্বাচনী, এর জন্য কিন্তু আমরা তেমন প্রিপারেশন নেই না। বলতে গেলে পরীক্ষার কয়েকদিন আগে এমসিকিউ পড়ে পরীক্ষার হলে যাই, আসলে এটা উচিত না। আমাদের আসলে একবারে প্রথম থেকেই যে কোনো একটা অধ্যায় একবার যখন শুরু করব, মেইন বইয়ের পার্ট টু পার্ট ভালো করে পড়ার পর দেন সৃজনশীল প্র্যাকটিস করব এবং লগে লগে এমসিকিউ প্র্যাকটিস করব। তো আজকের আমাদের বায়োলজি স্পেশাল প্রস্তুতি ক্লাসে আজকে আমরা শুরু করতেছি বায়োলজির স্পেশাল এমসিকিউ প্রোগ্রাম। আর বায়োলজি এমসিকিউ প্রোগ্রামে আমরা চেষ্টা করব আমাদের বিগত বছরের যে বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করার জন্য। তো আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো আমরা বায়োলজির স্পেশাল ফার্স্ট লেকচার আজকে আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। এই অধ্যায়টা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। তো সবাইকে বলতেছি, আমরা যেহেতু আমাদের এখানে এমসিকিউ সলভিং ক্লাসটা করব, আমি ধারণা করি আমাদের মূল বইটা অনেকেরই পড়া হয়েছে। প্রথম অধ্যায়ের মধ্যে মূল বই অনেকের জানা আছে। তো মোটামুটি আমরা অনেক কিছুই পড়ছি, মূল বইয়ের আলোচনা করছি, দেন আমরা এই প্র্যাকটিস ক্লাসে এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তাহলে চল আমরা শুরু করি। আমাদের প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টার নাম হচ্ছে জীবন ও পাঠ। তো এই অধ্যায় থেকে আমাদের প্রতি বছরই কিন্তু প্রশ্ন এসে থাকে। তো দেখো, আমাদের এই অধ্যায় মানে এই বইতে মোটামুটি অধ্যায় আছে 14টা অধ্যায় আছে। তো আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। হ্যাঁ, তো আমাদের মনে রাখতে হবে যেহেতু এমসিকিউ অংশে 25টা নাম্বার থাকে, অবশ্যই এটা ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে। আমরা সৃজনশীল অংশে ভালো করে গুরুত্ব সহকারে পড়ি, সৃজনশীলের জন্য সারা বছর দৌড়াদৌড়ি করি। সৃজনশীলে যেখানে আমাদের 50টা নাম্বার, কিন্তু এমসিকিউ যে 25 নাম্বার, অর্ধেক নাম্বার, এর জন্য আমরা কতটুকু দৌড়াদৌড়ি করি, কতটুকু পরিশ্রম করি, একটু চিন্তা করো, নিজেকে একটু ধারণা দাও। তো এমসিকিউ যে অংশটা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে দুই ধরনের এমসিকিউ আছে। একটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত এমসিকিউ, আরেকটা হচ্ছে কি বহু নির্বাচনী এমসিকিউ, মানে কি বলা হয় এটা তোমার বহুপদী এমসিকিউ। সাধারণ এমসিকিউগুলো আমরা সবাই পারি মুখস্থ নির্ভর, কিন্তু বহুপদী যেগুলো অভিন্ন, এগুলো কিন্তু আমাদের একটু ক্রিটিক্যাল। তো এগুলোর জন্য দেখা যায় 25 আমরা পাই না। আমরা সাধারণ এমসিকিউগুলো সবাই পারি, কিন্তু যে বহুপদী এমসিকিউ বা অভিন্ন এমসিকিউ, এগুলো আমরা অনেকেই পারি না। তো এগুলো পারার জন্য কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি আজকে আমাদের স্পেশাল এমসিকিউর প্রথম ক্লাস। এই মুহূর্তে আমাকে একটু জানাও, আমি যতটুকু আলোচনা করলাম, যা যা বললাম, তোমরা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, একটু কথা বলো। সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা দেখো, তো জীবন পাঠ, হ্যাঁ জীবন পাঠ যে অধ্যায়, এই অধ্যায় থেকে আমাদের কতগুলো এমসিকিউ আসে বিগত বোর্ড বছর, আমরা একটা সামারি দেখি। দেখো, মোটামুটি এখানে 24 সাল পর্যন্ত সামারিটা দেওয়া আছে। আমাদের কিন্তু এই অধ্যায়ে প্রায় অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রতি বছরই একটা না একটা পরীক্ষা আসে, একটা না অনেকগুলো আসছে। দেখো 2016 থেকে শুরু করে 17, 18, 19, 20, 24 সাল পর্যন্ত অনেকগুলো এমসিকিউ আসে। কিন্তু মাঝে মধ্যে 2 বছর আমার পরীক্ষার মধ্যে এই সিলেবাসটা অন্তর্ভুক্ত ছিল না, 1 বছর সরি, এজন্য আমাদের কোনো এমসিকিউ আসেনি। তো যাই হোক, এটা ছিল আমাদের একটা রিভিউ। তো আমরা এই রিভিউটা দেখলাম, যে দেখলাম এখানে কতগুলো এমসিকিউ আসে, কত বোর্ডে কতগুলো এমসিকিউ আসে, অনেক ইম্পর্টেন্ট, মানে কি এখান থেকে এমসিকিউ আসি প্রতি বছর একটা হলেও আসে। তো এখন আমরা মূল আলোচনা শুরু করি। আমাদের প্রতিটা অংশে পার্ট অনুযায়ী আলোচনা হবে, পার্ট বা টপিক ভিত্তিক আমরা আলোচনা করব। হ্যাঁ, তো শুরু করতেছি সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন এমসিকিউ। বিগত এসএসসি পরীক্ষায় আসা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। হ্যাঁ, তো বলতেছে এখানে পাঠ্য বইয়ের বিষয়বস্তুর ধারাবাহিক অনুসারে, মানে পাঠ্য বইয়ের মধ্যে সিরিয়াল মতো যে বিষয়টা আগে লেখা আছে, যে টপিকটা আগে লেখা আছে, এর উপর ভিত্তি করে আমাদের কি এমসিকিউ অংশটা সাজানো হয়েছে। তো আমি তোমাদেরকে অপশন ছাড়া দেখাবো, তোমরা চেষ্টা করবা নিজে উত্তর দেওয়ার জন্য। যদি না পারো আমরা দেখবো অপশনে কি দেওয়া আছে। তামিম স্পিকার অন হয়েছে, তামিম কিছু কি বলতে চাও? বলতে পারো চাইলে। তামিম আসতেছে না ভালোভাবে। আচ্ছা, ক্লিয়ার আসতেছে না? আচ্ছা আমি দেখি, আমার তো এখানে নেট ঠিক আছে। বাকিদের অবস্থা কি? ঝুমুর, ইউসুফ, নাবিলা, শাওন, তোমাদের এখানে কেমন দেখা যাচ্ছে দেখো তো। বাকিরা একটু কথা বলো, বাকিদের এখানে স্ক্রিন কেমন দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা বলি, তামিম মনে হয় তোমার ওদিকে নেট একটু স্লো, এই জন্য ক্লিয়ার দেখতেছ না। আমার তো নেট ঠিক আছে আর সবাই দেখতে পাচ্ছে। আশা করা যায় যে তোমার নেট ঠিক থাকলে ক্লিয়ার দেখতে পাবা, ঠিক আছে? তবে আমি আপাতত শুরু করি। হ্যাঁ, আপাতত আমি যে প্রশ্ন বা টপিক সেটা শুরু করতেছি, মনোযোগ দিও। আমাদের প্রথম টপিকের নামটা কি? মেইন বইয়ে এই টপিকটা লেখা আছে। মেইন বইয়ের মধ্যে টপিকের নাম হচ্ছে কনসেপ্ট 1, জীববিজ্ঞানের ধারণা।
এই জীববিজ্ঞানের ধারণা টপিকে যত এমসিকিউ বোর্ড পরীক্ষা আসছে আমরা দেখব কয়টা নিজেরা উত্তর করতে পারি, আর না পারলে তোমরা শিখে ফেলবো, তাই না? চলো শুরু করি। প্রথম এমসিকিউ। এই এমসিকিউটা আমাদের সিলেট বোর্ড 2015 সালে এসেছিল। প্রশ্ন বলতেছে, জীববিজ্ঞানের জনক কে ছিলেন? জীববিজ্ঞানের জনক কে ছিলেন? আমি আশা করি তোমরা যারা বইটা পড়ছো উত্তর দেওয়ার কথা। অ্যারিস্টটল, মার্গুলিস, হুইটটেকার, ক্যারলাস লিনিয়াস। জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। অ্যারিস্টটল। আচ্ছা, অ্যারিস্টটল বলছো, থ্যাংক ইউ নাবিলা, থ্যাংক ইউ। আরেকজন বলছো। তো আমি দেখি সঠিক উত্তর কি দেওয়া আছে। তো সঠিক উত্তর দেওয়া আছে ক, অ্যারিস্টটল। এক্সিলেন্ট উত্তর, দুর্দান্ত হয়েছে। আমরা কিন্তু এটা মেন বই থেকে আলোচনা করছিলাম। মেন বইয়ের আলোচনায় আমরা জানতাম যে জীববিজ্ঞানের জনক ছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়। তিনি গ্রিসের অধিবাসী ছিলেন। তো একটা কথা মনে রাখবা, একটা এমসিকিউ যখন পড়ে ফেলবা, উত্তরটা যখন জেনে ফেলবা, তখন লগে লগে এটি ব্যাখ্যাটা পড়তে হবে। কেন ব্যাখ্যা পড়তে হবে? কারণ এই বিজ্ঞানী কোন দেশের অধিবাসী ছিল, এই বিজ্ঞানী কি ছিল, দার্শনিক, বিজ্ঞানী, চিকিৎসক, এটা মনে রাখতে হবে। শুধু একটা এমসিকিউ পড়লেই হবে না, এর পাশাপাশি অনেকগুলো তথ্য তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে। যেখানে দেখা যাচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল ছিল একজন জনক। কিসের জনক? জীববিজ্ঞানের জনক। তো তার আরও পরিচয় আছে। পরের পরিচয় হচ্ছে তিনি গ্রিসে থাকতো। গ্রিস একটা দেশের নাম, সেখানে অবস্থান করত। আর তিনি কিন্তু একজন দার্শনিক ছিল, গ্রিক দার্শনিক। তো এইরকম অনেক ইনফরমেশন আমাদের জানতে হবে। একটা এমসিকিউর পিছনে অনেকগুলো আমাদের এমসিকিউর তথ্য কাজ করে, যেন আমাদের সবই শিখতে হবে। ঝুমুর, নাবিলা, শাওন, কথাগুলো বুঝতে পেরেছো কিন্তু আমাকে জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। এর পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। তো আমাদের বলতেছে সিলেট বোর্ড 15তেই আরেকটা প্রশ্ন আসছে, অ্যারিস্টটল ছিলেন, দেখো এখানে পরবর্তী অপশনগুলো কি লেখা আছে, দার্শনিক, চিকিৎসক, কবি, শিক্ষক। দেখছো? বলো তো কোনটা হবে? এক্সিলেন্ট, এই তো দার্শনিক, ভেরি গুড। দার্শনিক কেমনে পারলা তুমি? ওই যে আমরা একটা এমসিকিউ যখন পড়ছি লগে লগে এই এমসিকিউর সাথে কানেক্টেড ইনফরমেশনগুলো জেনেছি, ব্যাখ্যা দিয়ে পড়ছি, ব্যাখ্যার মধ্যে পড়েছিলাম। তো আমরা দেখতেছিলাম যে অ্যারিস্টটল ছিলেন একজন দার্শনিক। তিনি কিন্তু শিক্ষক ছিলেন না, চিকিৎসক ছিলেন না, কবিও ছিলেন না, কি ছিলেন? দার্শনিক। তো এইভাবেই আমাদের যত এমসিকিউ আছে, প্রতিটা এমসিকিউর পাশাপাশি আমরা কি এক্সট্রা ইনফরমেশনগুলো পড়ে থাকবো, তাহলে কি হবে? আমাদের অনেক উপকার হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এর পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড 15 সালে আসছিল, প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? অপশন ক জীববিজ্ঞান, অপশন খ কৃষি বিজ্ঞান, অপশন গ বনবিজ্ঞান, অপশন গ সমুদ্র বিজ্ঞান। এক্সিলেন্ট, জীববিজ্ঞান। হ্যাঁ, কারণ আমাদের প্রকৃতি নিয়ে যে বিজ্ঞান কাজ করে তার নামই তো জীববিজ্ঞান, তাই না? প্রকৃতির মধ্যে জীব আছে, জ্বর আছে, সব কিছু। তো জীববিজ্ঞানের মধ্যে এখানে কি বলতেছে, জীবের জীবন ও গুণাগুণ নিয়ে যে শাখা আলোচনা করা তাকে জীববিজ্ঞান বলে। জীববিজ্ঞান প্রকৃতি ও বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা। দেখছো এখানে বলছে কি, জীববিজ্ঞান কিন্তু প্রকৃতি বিজ্ঞানের একটা প্রাচীনতম শাখা, অনেক আগের শাখা। পৃথিবীতে প্রথম জীবের উৎপত্তি হওয়ার আগেই এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তো উত্তর হচ্ছে ক। শেষ। তো এই হচ্ছে আমাদের এই স্পেশাল টপিকের কয়েকটা স্পেশাল প্রবলেম, এমসিকিউর সলভ এবং ব্যাখ্যা। তো আশা করি এগুলো বুঝতে পেরেছো। তো এরপরে দেখো আমাদের পরবর্তী টপিক, যে টপিক থেকে আমরা এখন আলোচনা করব, টপিক 2। এটার নাম হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞান। প্রথমে ছিল জীববিজ্ঞানের ধারণা, পরে হচ্ছে ভৌত জীববিজ্ঞান। তো দেখি এটা এখানে কি কি এমসিকিউ আছে আমাদের, খেয়াল রাখো। তো প্রথম এমসিকিউটা আমাদের আসছিল সিলেট বোর্ড 2019 সালে। এখানে কি বলছে, জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? টেক্সোনমি, ফিজিওলজি, এন্টোমোলজি, জেনেটিক্স। জীবজগৎ সম্পর্কে সুশৃঙ্খলভাবে সহজে জানতে সাহায্য করে কোনটি? ট্রাই করো, জীবজগৎ সম্পর্কে জানতে। কি বললা? ফিজিওলজি হবে মনে হয়। আচ্ছা, কি বলছো আবার বলো তো শাওন। স্যার অপশন ক। আচ্ছা, অপশন ক বলছো। আচ্ছা, এক্সিলেন্ট, উত্তর রাইট। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, উত্তর রাইট। ট্যাক্সোনমি। আচ্ছা, এখানে ব্যাখ্যাটা দেখি। হ্যাঁ, জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম টেক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। দেখছো,
টেক্সোনমির এই ইংরেজির বাংলা অর্থ কি? শ্রেণীবিন্যাস বিদ্যা। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে কিন্তু জীবের জগৎ সম্পর্কে জানা যায়, কোনটা মানুষ, কোনটা প্রাণী, কোনটা মাছ, কোনটা সামুদ্রিক প্রাণী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে কি আমাদের জীবের জগৎ কত রকম, এটা শ্রেণীবিন্যাস করার পরই জানতে পারি আমরা। অনেক অনেক প্রজাতির শ্রেণী রয়েছে, অনেক অনেক প্রজাতির প্রাণী রয়েছে পৃথিবীতে। তো শ্রেণীবিন্যাসের করার মাধ্যমে কি জানা যায়, এর জন্যই বলতেছে জীব জগৎকে সহজে বোঝানোর জন্য বা বের করার জন্য সুশৃঙ্খলভাবে টেক্সোনমি প্রয়োজন, যার বাংলা নাম কি? শ্রেণীবিন্যাস বিদ্যা। ঝুমুর বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। ঝুমুর, নাবিলা, শাওন, ব্যাখ্যা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাই এটাই হচ্ছে বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে অল্প পরিশ্রমে সঠিকভাবে অল্প সময়ে জানা স্পেশাল অংশ। শেষ। এবার পরবর্তী প্রশ্ন, যশোর বোর্ড 24 সালে আসে, গত বছর আসা প্রশ্ন। কোনটি সঠিক? কোনটি সঠিক? এটা কিন্তু আমাদের একটা স্পেশাল তীরচিহ্নের মতো। কীট তত্ত্ব থেকে পরজীবী, অণুজীব বিদ্যা থেকে কৃমি, হিস্টোলজি থেকে কোষ, শারীরবিদ্যা রেচন। আচ্ছা, তো একজন বলছো শারীরবিদ্যা রেচন। এক্সিলেন্ট, উত্তর রাইট। শারীরবিদ্যা রেচন, হ্যাঁ। উদ্ভিদ শারীরবিদ্যা থেকে কি আসে? রেচন আসে। আসলে এটা একটা ফ্লো চার্ট, বুঝছো? এই ফ্লো চার্টটা আমরা ওই বইয়ের যে অংশটা আছে সেটা যদি ভালো করে পড়ি, বইয়েও এরকম একটা ফ্লো চার্ট দেওয়া আছে যে কোনটার পর কোনটা কাজ করে, এবং আমাদের এখানে ব্যাখ্যাও দেওয়া আছে যে কোন অংশে কী কী কাজ করে। আমাদের একটা ছক লেখা আছে এখানে, এই যে শাখার নাম লেখা এবং এই শাখায় কী কী বিষয় নিয়ে কাজ করা, এটা লেখা। অঙ্গসংস্থান, শ্রেণীবিন্যাস বিদ্যা, শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, তারপর হচ্ছে কি এন্ডোক্রাইনোলজি এবং জীবভূগোল। তার মানে এগুলো ব্যাখ্যা, এগুলো ব্যাখ্যায় পড়লে বোঝা যাবে এখানে কী কী কাজ করে টিসিডিসি। তো এই হচ্ছে উত্তরটা। তো আশা করি এই যে ব্যাখ্যাগুলো আমরা যদি পড়ে ফেলি তাহলে মোটামুটি আমাদের জন্য আরও ইজি হয় বোঝার জন্য। সবাই একটু আমাকে জানাও, এতটুকু বুঝতে পেরেছ? কথা বলো। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন। সিলেট বোর্ড 24 সালে আসছিল। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে কাজ করা হয় বা আলোচনা করা হয়? কোষের গঠন নিয়ে কাজ করা হয় কোথায়? শারীরবিদ্যা, হিস্টোলজি, সাইটোলজি, মরফোলজি? সাইটোলজি। আচ্ছা, এক্সিলেন্ট, উত্তর রাইট। সাইটোলজি, ভেরি গুড। হ্যাঁ, এই সাইটোলজির মধ্যেই কি করা হয়? আমাদের কোষের গঠন নিয়ে কাজ করা হয়। তো এটার ব্যাখ্যা কি? এই যে 9 নংয়ের যে ব্যাখ্যা ছিল সেই 9 নংয়ের ব্যাখ্যার মধ্যে আছে সাইটোলজি, যেটা কোষের ব্যাখ্যা নিয়ে কাজ করে। দেখো লেখছে, কোষবিদ্যা জীবদেহের কোষের গঠন আর কার্যাবলী বিজারণ সম্পর্কে আলোচনা করা হয় সাইটোলজি বিদ্যায় বা কোষবিদ্যায়। ভেরি গুড, এই হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো নেক্সট, পরবর্তী। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী নিচের কোনটির আলোচ্য বিষয়? হিস্টোলজি, ফিজিওলজি, সাইটোলজি, মরফোলজি? অঙ্গ প্রত্যঙ্গের, এক্সিলেন্ট, ভেরি গুড। অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাজ করা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাজ করে কি? ফিজিওলজি। আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাই আমাদের এই যে এখান থেকে ফিজিওলজি, অঙ্গ প্রত্যঙ্গ, শারীরবিদ্যা, হ্যাঁ, ফিজিওলজি থেকে পেয়ে যায়। এত মাসাল তোমরা পারতেছো, মানে তোমরা অনেকটা পড়ছো, জানা আছে। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কযুক্ত? যশোর বিদেশ ছিল। হরমোন, এনজাইম, টিস্যু, কোষ? হরমোন। এক্সেলেন্ট, ভেরি গুড, হরমোন। হ্যাঁ, তো এন্ডোক্রাইনোলজির মধ্যে কি বলছে ব্যাখ্যা একটু পড়লে আমরা বুঝতে পারবো। এন্ডোক্রাইনোলজির মধ্যে বলেছে জীবদেহে হরমোনের কার্যকারিতার বিষয়ে আলোচনা। দেখছো, মানে এখানে শুধু হরমোন নিয়ে আলোচনা করা হয়, ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছো এতটুকু? তাড়াতাড়ি কথা বলো। আচ্ছা, এবার নেক্সট, পরবর্তী। তো এরকমভাবে আমরা যদি ব্যাখ্যাটা পড়ে ফেলি আমাদের কিন্তু যত এমসিকিউ আসে আমরা বলতে পারবো। হ্যাঁ, পরবর্তী এমসিকিউ এটা আসছে আমাদের রাজশাহী বোর্ড 23 সালে। জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখা আলোচনা করা হয়? জীবভূগোল, বাস্তুবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জীব প্রযুক্তি? বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা বলছে একজন, বাকিরা? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট, বাস্তুবিদ্যা। এটা আমার ব্যাখ্যার মধ্যে ছিল।
বাস্তুবিদ্যা বা ইকোসিস্টেমে ছিল যে ইকোলজিতে ছিল পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক। আমি যদি দেখা দিই, লেখা আছে বাস্তুবিদ্যার মধ্যে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক নিয়ে আলোচনা করে বাস্তুবিদ্যা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিতেছো, কনগ্রাচুলেশন। আচ্ছা, এবার যে নেক্সট পরবর্তীটা আসে কুমিল্লাবর্তী এসে যে ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয়টি হলো ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয় অঙ্গসংস্থান, জিন প্রযুক্তি, জীব প্রযুক্তি, ফার্মেসি। ভৌত জীববিজ্ঞানের অঙ্গসংস্থান। কি বললা? অঙ্গ সংস্থান। অঙ্গসংস্থান। আচ্ছা, উত্তরটা আমাদের দেওয়া আছে ক নাম্বারই, অঙ্গ সংস্থান। ভেরি গুড, দেওয়া আছে এটা। হ্যাঁ, এটা আসলে এখানেই দেওয়া আছে যে জীবের অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন নিয়ে কাজ করা হয়। এখানে কি অঙ্গ সংস্থান, মরফোলজিতে। আগে বলছে ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয়। ভৌত জীববিজ্ঞান মানে জীবের যে গঠন, সেটা আর কি, জীবের সার্বিক বা দৈহিক যে গঠন তা নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে অঙ্গ সংস্থান। ঝুমুর, শাওন, বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও। এরপরে পরবর্তী বলছে ভৌত জীববিজ্ঞানের আলোচনা বিষয় কোনটি? এটা তো একটু আগে বলছিল নাকি? এটা তো আসলে ছিল তোমার ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয়। ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি? মৎস্যবিজ্ঞান, বাস্তুবিদ্যা, কৃষিবিজ্ঞান? বাস্তুবিদ্যা। হ্যাঁ, ভেরি গুড, বাস্তুবিদ্যা, উত্তর রাইট। আচ্ছা, এরপরে দেখো, পরে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখা? এটা দুইবার আসছে, এটা বইটা দুইবার আসছে, বুঝছো? যশোবর্তে আসে, আবার সম্মিলিত বলে 18তে আসে। কোনটা? এন্ডোক্রাইনোলজি, এটা আমরা জানি সবাই। ওকে, আর লাগবে না। পরবর্তী, জীবের রেচন নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়? রেচন অঙ্গসংস্থানবিদ্যা, কোষবিদ্যা, টিস্যুতত্ত্ব, শারীরবিদ্যা। বরিশাল বোর্ড 23 আসছিল, বলো তো কোনটা? ঝুমুর, শাওন রেচন নিয়ে কাজ করে। রেচন পারবে না? রেচন একটা শারীরভিত্তিক প্রক্রিয়া। শারীরবিদ্যা। আচ্ছা, হ্যাঁ, শারীরবিদ্যা। আচ্ছা, তো উত্তর হচ্ছে গিয়ে গহ, শারীরবিদ্যা। আচ্ছা, একটু ওয়েট করো, হ্যাঁ, আমি একটু একটা SMS দিয়ে আসি, একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, দেখো, আসলে একটা জরুরি বা একটা খুশি সংবাদ, তো ওই জন্য আর কি একটা SMS দিলাম। তো আমি এখন আলোচনা করতেছি, খেয়াল করো। তো এখন দেখো, যেখানে ছিলাম আর কি, তথ্যটা কত আমাদের? শারীরবিদ্যা। হ্যাঁ, হয়েছে। এরপরে পরবর্তী প্রশ্ন, শ্বসন প্রক্রিয়ায় আলোচিত হয় কোন শাখায়? শ্বসন প্রক্রিয়া আলোচিত হয় কোন শাখা? বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, সাইটোলজি, হিস্টোলজি। শ্বসন প্রক্রিয়া। শ্বসন কিন্তু একটা কি বলতো, এটা কি হইতে পারে? যশোর 17 সালে আসা প্রশ্ন। উত্তর দেওয়ার চেষ্টা করো, উত্তরটা দাও, চেষ্টা করো, ট্রাই করো। এটা শারীরভিত্তিক প্রক্রিয়া। শারীরভিত্তিক মানে কি? ফিজিওলজি, ঠিক আছে? শ্বসন মানে কি? এটা শারীরভিত্তিক প্রক্রিয়া। রেচন মানে একটা শারীরভিত্তিক প্রক্রিয়া, এটা হবে কি? ফিজিওলজি। কথা কি বুঝছো? শ্বসন, রেচন এগুলো সবই শারীরভিত্তিক প্রক্রিয়ার জন্য কি হবে? ফিজিওলজি। এটা আমাকে জানায়ও। নাবিলা, ঝুমুর, শাওন, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে যাই নেক্সট, পরবর্তী যে শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? ঢাকা বোর্ড 19-এ আসছে, বরিশাল বোর্ড 20-এ আসছে। দেখো তো কোনটা হইতে পারে শারীরবিদ্যার আলোচনা বিষয়।
শারীরবিদ্যায় হ্যাঁ কোনটা হবে বলো, পারবো তো, তাড়াতাড়ি বলো। শাওন, নাবিলা, ঝুমুর বলো, তাড়াতাড়ি বলো, সময় কম। কোনটা হবে শারীরবিদ্যায় আলোচ্য বিষয়? বিবর্তন। সালোক সংশ্লেষণ রেচন। ভেরি গুড। সারেক হ্যাঁ নাম্বার। সালোক সংশ্লেষণ রেচন, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবার লাস্ট প্রশ্ন আজকের মতো। হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ শাওন, পারছো। ময়মনসিংহ বোর্ড 22 সালে আসে। জীবের শ্বসন, রেচন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান কোনটি? পারার কথা। শারীরবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, ফার্মেসি, প্রাণ রসায়ন, বলো তো কোনটা? শারীরবিদ্যা। এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। শারীরবিদ্যা উত্তর, রাইট। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রায় অনেকগুলো এমসিকিউ সলভিংয়ের মাধ্যমে আমাদের এই স্পেশাল এমসিকিউ প্রোগ্রামটা শুরু করলাম। দোয়া করি তোমরা আস্তে আস্তে প্রতিটা সাবজেক্টে আমরা এভাবে প্র্যাকটিস করবো, সৃজনশীলের পাশাপাশি এমসিকিউ, যাতে করে আমাদের সৃজনশীলের পাশাপাশি এমসিকিউগুলো প্র্যাকটিস হয়ে যায় এবং আমরা ফুললি 100 মার্ক পরীক্ষায় লিখে আসতে পারি ইনশাল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট, এবং পরবর্তী ক্লাসের জন্য সব অপেক্ষা করো এবং সকল ফ্রেন্ডদের নিয়ে এসো। আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস করার পাশাপাশি সাপ্তাহিক পরীক্ষা আয়োজন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর খুশির সংবাদটা আমি আসলে তোমাদের বলি নাই তেমন, তো খুশির সংবাদটা ছিল আমার একটা ভাই, ওর নাম হচ্ছে খলিলুল্লাহ, তো খালাতো ভাই আর কি। তো ওর আজকে বিবাহ সম্পন্ন হয়েছে, তো একটা SMS দিয়েছে, তো সেই SMS-এ আমি রিপ্লাই দিয়েছিলাম, তো এই জন্য আর কি একটু অফ ছিলাম কিছুক্ষণ। তো তোমরা দোয়া করিও সবার জন্যই, আর আমিও দোয়া করি তোমাদের জন্য, যাতে করে তোমাদের নিয়ে সামনে আরও দূর এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। আল্লাহ হাফিজ।